হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদ্যার্থী ইউটিউব চ্যানেল। বিদ্যার্থী ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। লাস্ট ক্লাস আমরা করেছিলাম টেন্সের বেসিক কনসেপ্ট আমরা শিখেছিলাম। লাস্ট ক্লাসে তোমাদের আমি টেন্সদের বেসিক কনসেপ্ট থেকে শুরু করে টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি এবং সেই ভাগগুলোকে আমরা কি কি শব্দ দিয়ে ডিনোট করতে পারি বা বোঝাতে পারি বা বুঝতে পারি সেটা আমরা শিখেছিলাম। আজকে অ্যাজ ইউজুয়ালি তোমরা দেখতে পাচ্ছ যে টেন্সের যে তিনটা ভাগ রয়েছে, তিনটে পার্ট রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তার মধ্যে যে ফার্স্ট পার্ট প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা শুরু করব এবং প্রেজেন্ট টেন্সের মধ্যে যে চারটে ভাগ রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, অনেক সময় তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও বলি। সেকেন্ড পার্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, থার্ড পার্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফোর্থ পার্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মধ্যে আজকের যে প্রথম পার্ট সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে আজকে আমরা ক্লাস শুরু করব। অ্যাকচুয়ালি দেখো, আমি যেটা বারবার করে বলি যে আমরা যখন কিছু ভাবি সেই ভাবনাটাকেই আমরা বাক্যের মাধ্যমে, শব্দের মাধ্যমে এক্সপ্রেস করি, প্রকাশ করি। অতএব সেই ভাবনাটা আমরা কোনো না কোনো সেন্সকে ভেবে করি, যে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে চাই বা কোন পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, সেই ভাবনাগুলোই আমাদের শব্দের মাধ্যমে, বাক্যের মাধ্যমে বাইরে প্রকাশিত হয়। তো সিমিলারলি সেগুলো আমরা কোনো না কোনো টেন্সে বলে থাকি, সেটা বর্তমান হোক, অতীত হোক, ভবিষ্যৎ হোক। তো সেরকম ভাবেই সিম্পল প্রেজেন্ট টেন্স এর কনসেপ্ট যেটা, সেই কনসেপ্টটাকে আমরা আগে ক্লিয়ার করব, তারপরে আমরা তাদের স্ট্রাকচারে যাব। তো কোন কোন বিষয় বা কোন কোন সেন্সে আমরা কথা বললে বা কোনো কিছু লিখলে, একটা বাক্য লিখলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারস গুলোকে ফলো করব, সেই সেন্স গুলোকে আমরা আগে ক্লিয়ার করে নিই, সেই কনসেপ্ট গুলোকে আমরা আগে প্রথমে ক্লিয়ার করে নিই। দেখো, প্রথমে বলা হয়েছে যে একটি বাক্য বা সেন্টেন্স যা কি প্রকাশ করতে আমরা ব্যবহার করি, হ্যাবিচুয়াল অ্যাকশন, দ্যাট মিনস অভ্যাসগত কাজ। একটা কাজ আমরা প্রতিনিয়ত করে অভ্যস্ত, যে কোনো কাজ হতে পারে। আমি সকালবেলা 8টার সময় বাস ধরতে যাই, বা আমি প্রতিদিন সকাল 9টার সময় খবরের কাগজ পড়ি, যেগুলো আমাদের অভ্যাসগত কাজ, আমরা দৈনন্দিন জীবনে প্রত্যহ করে থাকি। সেই কাজগুলোকে এক্সপ্রেস আমরা যখন বাক্যে প্রকাশ করব, তখন আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারে করতে হবে। কি স্ট্রাকচারে করব সেগুলো আমরা পরবর্তীতে আসছি, আগে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। ফার্স্ট হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন, অর্থাৎ অভ্যাসগত কাজ। অভ্যাসগত কাজকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্যাটাগরির মধ্যে রাখবো। সেকেন্ড, কোনো ভিভিড ন্যারেটিভ। ভিভিড ন্যারেটিভ বলতে আমরা কোনো প্রাণবন্ত বা কোনো উত্তেজনামূলক একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে, একটা কন্ডিশন বা সিচুয়েশনের মধ্যে রয়েছে, সেই ধরনের বাক্য যখন আমরা লিখবো, তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ফলো করব। থার্ড, ইউনিভার্সাল অর জেনারেল ট্রুথ। প্রত্যেকটার এক্সাম্পল আমি তোমাদেরকে জানাবো, প্রত্যেকটার এক্সাম্পল আমরা যখন স্ট্রাকচারস গুলোতে আসবো, আমরা প্রত্যেকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। এখন আমি ভালোভাবে বলে রাখছি। ইউনিভার্সাল অর জেনারেল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, যেগুলো কোনোদিনও পরিবর্তিত হওয়ার নয়, যেগুলো কোনোদিনও পরিবর্তিত হতে পারে না। ফর এক্সাম্পল, সূর্যের চারপাশে পৃথিবী আবর্তিত হয়, এটা কোনোদিনও চেঞ্জ হবে? তুমি আমি থাকবো না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু যুগ যুগান্তরে থেকে যাবে, যতদিন পৃথিবী রয়েছে, যতদিন আমাদের এই টোটাল সিস্টেম রয়েছে, ইউনিভার্স রয়েছে। তো ইউনিভার্সাল অথবা জেনারেল ট্রুথ, যেটাকে আমরা চিরন্তন সত্য বলি, সেই ধরনের বাক্য যখন আমরা প্রকাশ করব, সেগুলোকেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্যাটাগরির মধ্যে ফেলবো। নাম্বার 4, ফিক্সড টাইম টেবিল অফ এনি ফিউচার ইভেন্ট, অর্থাৎ ভবিষ্যতের কোনো নির্ধারিত কাজ বা কোনো অনুষ্ঠান, কোনো প্রোগ্রাম বা কোনো ইভেন্ট যখন আমরা বোঝাবো, কাউকে এক্সপ্রেস করব কোনো বাক্যের মাধ্যমে, সেটাকেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যেই ফেলবো। অতএব তোমাদের মনে হতে পারে যে স্যার, ফিউচার টেন্স, ফিউচার ইভেন্ট, হোয়াট ইজ দ্য ইউজ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স হিয়ার? আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে এর কি ব্যবহার? কিন্তু না, বলছি যে ফিক্সড কোনো টাইম টেবিল, একটা টাইম টেবিল ফিক্সড রয়েছে যে আগামীকাল সকাল 9টা বা আজকে রাত্রি 8টার সময় কোনো একটা প্রোগ্রাম হবে, কোনো একটা অনুষ্ঠান হবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা
সিম্পল প্রেজেন্ট টেন্সকে ইউজ করতে পারি। যেমন ফর এক্সাম্পল আমি বলতে পারি যে দ্য ম্যাচ স্টার্টস অ্যাট 9 AM। আমি আজকে সকাল 7টায় দাঁড়িয়ে বলছি যে দ্য ম্যাচ স্টার্টস অ্যাট 9 AM। দ্যাট মিনস একটা ম্যাচ বা খেলা, সেটা যে কোনো খেলা হতে পারে, সেটা 9টার সময় শুরু হবে। তো শুরু হবে, আমি সকাল 7টায় দাঁড়িয়ে থেকে বলছি সকাল 9টায় খেলা শুরু হবে। সেই সেন্টেন্সটাকেও তোমরা হয়তো মনে হয় ফিউচারেও তুমি করতে পারো, ফিউচার টেন্সেও আমরা সেটাকে এক্সপ্রেস করতে পারি, কিন্তু ফিক্স টাইম টেবিল অফ এনি ফিউচার ইভেন্ট, ফিউচার ইভেন্টের কোনো নির্ধারিত সময় এরকম বাক্যকে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার ফলো করেও কিন্তু লিখতে পারি। ওকে, তার একটা এক্সাম্পল আমি তোমাদের বললাম যে দ্য ম্যাচ স্টার্টস অ্যাট 9 AM। ওকে, নেক্সট পয়েন্ট নাম্বার 5 আমরা চলে আসি, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক চিহ্ন। কিন্তু এখানে একটা স্পেসিফিক্যালি একটা জিনিস বলে দেওয়া রয়েছে, পার্টিকুলারলি বিস্ময়সূচক বাক্য, এটা কি নোট অফ এক্সক্লেমেশন, বিস্ময়সূচক চিহ্ন। তো এরকম কোন সেন্টেন্স যেটা হেয়ার বা দেয়ার এই দুটো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ দিয়ে শুরু হচ্ছে, হেয়ার বা দেয়ার, কোনো বিস্ময়সূচক বাক্য, সেই ক্ষেত্রেও কিন্তু আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার ফলো করতে পারি। ফর এক্সাম্পল আমি বলতে পারি হেয়ার কামস দ্য ট্রেন, হেয়ার কামস দ্য ট্রেন। দ্যাট মিনস কামস দ্য ট্রেন, এই কামস আমি মেন ভার্বের যে ফর্মটা দেখেই বুঝতে পারছি যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্যাটাগরির মধ্যে পড়ছে। ওকে, তো কেন কামস হলো, কেন কাম হলো না, সেগুলো আমি ক্লিয়ার করছি। আমি স্ট্রাকচার যখন শুরু করবো 1 by 1, আমরা প্রত্যেকটা টেন্সের প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে 6খানা করে স্ট্রাকচার পাবো, সেগুলো আমরা আসবো। তো দেখো, টু ইন্ট্রোডিউস কোটেশনস, তাহলে এটা বুঝতে পারলাম তো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক চিহ্ন বা বিস্ময়সূচক বাক্য যখন আমরা শুরু করব, বিশেষ করে এই যে এটা মনে রাখবে হেয়ার বা দেয়ার দিয়ে, এটা কিন্তু পার্টিকুলারলি মেনশন করে দিয়েছে যে হেয়ার বা দেয়ার দিয়ে যখন কোনো বিস্ময়সূচক বাক্য আমরা শুরু করব, সেই ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্যাটাগরি বা স্ট্রাকচারকে কিন্তু ফলো করব। নেক্সট, টু ইন্ট্রোডিউস কোটেশনস, কোনো উক্তি, কোনো উক্তি যখন আমরা কারো কোনো উক্তি শুরু করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই ফলো করি। আমরা ন্যারেশনের সময় দেখবো যে সেই, সেইড, এই সমস্ত বিভিন্ন রিপোর্টিং ভার্ব পোর্শনে থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করি, যে ডাইরেক্ট স্পিচ কি, যেটা আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখি, সেটাকে আমরা উক্তিটাকে ধরি। দেখবে সেটা ন্যারেশনের পার্ট, আমি সেগুলো প্রত্যেকটা চ্যাপ্টারই আমরা আসবো। টু ইন্ট্রোডিউস কোটেশনস, কোনো উক্তি শুরু করার ক্ষেত্রে, ফর এক্সাম্পল আমি যদি বলি রাহুল, বা কারো কোনো উক্তি মানে কারো কোনো সরাসরি বক্তব্য, তার মুখ নিঃসৃত, রাহুল সেজ আই গো টু স্কুল এভরিডে। তাহলে আই গো টু স্কুল এভরিডে যেটা উক্তি, যেটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবো, সেটা কার উক্তি, রাহুলের উক্তি। তাহলে রাহুল সেজ, সেইডও হতে পারে, কিন্তু আমি বলছি যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি চ্যাপ্টার করাচ্ছি, ক্লাস করাচ্ছি, আমি সিম্পল প্রেজেন্ট টেন্সেই স্টিক করে থাকবো। তো কোনো কোটেশনকে আমরা যখন শুরু করব, যে বক্তা কে বলল বা কে বলে তাকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে কিন্তু আমরা যে শুরুটা করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে রাহুল সেজ যখন বলছি, আমি রাহুল সেজ, এই যে সেজ, এটা দেখে আমি বুঝতে পারছি কি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা মেন ভার্বের ফর্ম। ওকে, তাহলে কোটেশনের শুরুর ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ফলো করতে পারি। পয়েন্ট নাম্বার 7, সবগুলো কনসেপ্ট। 7 নম্বর কনসেপ্ট কি বলছে, টু ডিনোট পার্মানেন্ট সিচুয়েশন, পার্মানেন্ট সিচুয়েশন, কোনো স্থায়ী অবস্থা বা কোনো স্থায়ী পরিস্থিতিকে যখন আমরা ইন্ডিকেট করব, তখনও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে কিন্তু ফলো করতে পারি। এবার স্থায়ী অবস্থা বলতে অনেক কিছু হতে পারে। ফর এক্সাম্পল আমি বলতে পারি যে একজন ব্যক্তি যিনি বহুদিন ধরে বালুরঘাটে বা যে কোনো জায়গায় বসবাস করছেন, বা রায়গঞ্জ বা শিলিগুড়ি, কলকাতা, যে কোনো হোয়াট এভার দ্য প্লেস মে বি, আমি বলতে পারি কমলেশ বাবু লিভস ইন বালুরঘাট। কমলেশ বাবু বালুরঘাটে বসবাস করেন। দ্যাট মিনস তার যে বসবাসের স্থায়িত্ব, সেটাকে আমি বোঝাচ্ছি যে তিনি বালুরঘাটে বসবাস করেন। তার মানে এটাকে আমি বুঝে নিতে হবে যে সেটা আমি একটা কোনো তার স্থায়িত্বকে বোঝাচ্ছি, সে দীর্ঘদিন ধরে বালুরঘাটে বসবাস করেন, অনেক দিন ধরে রয়েছেন তিনি, বা বালুরঘাট হোক বা রায়গঞ্জ,
শিলিগুড়ি, কলকাতা, আমি যে কোনো শহরের এক্সাম্পল নিতে পারি। তো এই ক্ষেত্রে কোনো পার্মানেন্ট সিচুয়েশন বা স্থায়ী অবস্থা বা পরিস্থিতিকে বোঝানোর ক্ষেত্রেও কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করতে পারি, সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। নেক্সট দেখো, আমরা আসবো পয়েন্ট নাম্বার 8, অর্থাৎ কনসেপ্ট নাম্বার 8 এ। কনসেপ্ট নাম্বার 8 আমাদের কি বলছে? কনসেপ্ট নাম্বার 8 আমাদের বলছে যে ফ্রিকোয়েন্সি অফ ডুইং থিংস, মানে একটা কাজ, পয়েন্ট নাম্বার 8, ফ্রিকোয়েন্সি অফ ডুইং থিংস, অর্থাৎ আমরা কত ঘন ঘন একটা কাজ করি। দ্যাট মিনস আমরা প্রতিদিন সকাল, ঠিক আছে, যে প্রতিদিন প্রত্যেক বা একটা পার্টিকুলার টাইমকে আমি সেই টাইমে প্রতিদিন এই কাজটা করি, সেটা আমি ধরে নিতে পারি একটা টাইমকে। তাহলে ফ্রিকোয়েন্সি অফ ডুইং থিংস, দ্যাট মিনস কতটা মানে ঘন ঘন আমরা সেই কাজটাকে করি, সেটাকেও বোঝানোর জন্য কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার ফলো করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখো, আমি বলতে পারি যে আই প্র্যাকটিস ম্যাথমেটিক্স 8 o'clock every morning. I practice mathematics 8 o'clock every morning. আমি প্রত্যহ সকাল 8টায় অঙ্ক করি। তাহলে আই প্র্যাকটিস ম্যাথমেটিক্স 8 o'clock এভরি মর্নিং। এই যে এভরি মর্নিং, এভরি এই শব্দটা আমাদের বলে দিচ্ছে যেটা আমরা প্রত্যহ, দ্যাট মিনস তার ফ্রিকোয়েন্সিটা বলছে যে প্রতিদিন, যে কোনো ফ্রিকোয়েন্সি হতে পারে। ঠিক আছে, আমি জাস্ট এখানে এভরি ওয়ার্ডটাতে বললাম এই ফ্রিকোয়েন্সির কনসেপ্টটাকে তোমাদের কাছে পরিষ্কার করে তুলে ধরার জন্য। তাহলে এভরি কি, এভরি দিয়ে আমরা সেই ফ্রিকোয়েন্সি থেকে ডিনোট করছি। তো এই ধরনের সেন্টেন্সও দেখো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্যাটাগরির মধ্যে রাখি। পয়েন্ট নাম্বার 9, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, কোন জেনারেল থিংস যেগুলো রিপিটেডলি বারংবার ঘটে বা বারংবার হয়, কোনো কাজ বা ঘটনা। তাহলে পয়েন্ট নাম্বার 9 এ আমরা কি জানবো? জেনারেল থিংস which repeatedly happen, repeatedly। আর যে ওয়ার্ডটা এখানে কিওয়ার্ড, জেনারেল থিংস, মানে যে কোনো ঘটনা যা সচরাচর ঘটে, জেনারেল থিংস সচরাচর হয় বা সচরাচর ঘটে, সেগুলোকে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্যাটাগরির মধ্যে কিন্তু রাখতে পারি। যেখানে আমরা একটা সিম্পল মানে প্রতিদিন যেগুলো কাজ করি, ফর এক্সাম্পল আমি বলতে পারি যে আই ইউজুয়ালি গো টু শিলিগুড়ি অ্যাট উইকেন্ডস। আমি সপ্তাহান্তে আমি শিলিগুড়ি যাই, এটা সচরাচর ঘটনা, সে যায়। আবার বলতে পারি দ্য শপ ওপেন্স অ্যাট 9:30 AM ইন দ্য মর্নিং, যে দোকানটি সকাল 9:30টার সময় খোলে। তাহলে এগুলো কি জেনারেল থিংস, যেগুলো ঘটনা বা যেগুলো কাজ সচরাচর হয় বা ঘটে, সেগুলোকেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে রাখতে পারি। তাহলে এই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের মোরাললেস কনসেপ্ট। এই সেন্সগুলো দিয়ে যদি আমরা কোনো আমাদের ভাবনা চিন্তাকে প্রকাশ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারস ফলো করেই কিন্তু বলতে হবে বা লিখতে হবে। ওকে, এবার আমরা স্ট্রাকচার গুলো নিয়ে আলোচনা করব। নাও লেটস মুভ ফরওয়ার্ড টু দ্য স্ট্রাকচারস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স।
কারণ মনে রাখবে যে এই যে কনসেপ্ট, এখন তুমি সেই স্ট্রাকচারকে ফলো করে তুমি স্ট্রাকচার জানো, এবার তোমার ভাবনাটা ক্লিয়ার নেই যে কোন সেন্সের সেন্টেন্সকে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্যাটাগরির মধ্যে রাখবো, তুমি কি করে লিখবে? তোমার স্ট্রাকচার জানা আছে, তুমি স্ট্রাকচার ফলো করে এমন একটা সেন্টেন্স লিখবে যেটা তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্সের সাথে মেলে না। অর্থাৎ স্ট্রাকচার জানতে হবে, কনসেপচুয়াল ক্ল্যারিটি বা ধারণাগত স্পষ্টতাও তোমাকে স্পষ্টতা তোমার থাকতে হবে। অতএব তখনই তুমি সেই সেন্সগুলোকে সেই স্ট্রাকচারে ফেলে সঠিক সেন্টেন্সটা বা গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স তুমি লিখতে পারবে ইংরেজিতে। চলো, দেখো ফার্স্টে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের যেটা মাদার স্ট্রাকচার বা দেখো অ্যাকচুয়ালি স্ট্রাকচারগুলোকে আমরা 6টা ভাগে ভাগ করবো, আগে বলে নিই। প্রথম পজিটিভ স্ট্রাকচার, দ্বিতীয় নেগেটিভ স্ট্রাকচার, তৃতীয় ইন্টারোগেটিভ পজিটিভ স্ট্রাকচার, চতুর্থ ইন্টারোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার, যেটাকে আমরা দুইভাবে লিখতে পারি, অ্যাব্রিভিয়েশন দিয়ে বা যেটাকে আমরা কন্ট্রাক্টেড ফর্ম বলি বা সংক্ষিপ্ত ফর্ম, সেভাবে লিখতে পারি। এবং ফিফথ হচ্ছে WH পজিটিভ স্ট্রাকচার, এবং সর্বশেষ সিক্সথ বা ষষ্ঠ স্ট্রাকচার হচ্ছে WH নেগেটিভ স্ট্রাকচার। প্রত্যেকটা স্ট্রাকচার আমরা উইথ এক্সাম্পল শিখব। প্রথমে আমরা আসবো স্ট্রাকচার নাম্বার 1, পজিটিভ স্ট্রাকচার, যেটা আমরা মনে ছোটবেলায় সবাই শিখেছি, ঠিক আছে, সবাই আমরা করেছি সেটা। সেখানে কি বলছে? সাবজেক্ট প্লাস V1, V1 that means ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস S/ES, এটাকে আমি ব্র্যাকেটে রাখছি, এটা একটা রিজন আছে। দেন অবজেক্ট, এই হচ্ছে পজিটিভ সেন্টেন্সের বা পজিটিভ স্ট্রাকচার, দ্যাট মিন্স বা পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ওকে, আমি সেন্টেন্স কথাটা লিখে দিই এখানে। দেখো এখানে কি বলছে যে সাবজেক্ট থাকবে ভার্বের ফার্স্ট ফর্ম, আমরা V1 মানে কি জানি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। V2 দ্যাট মিন্স আমরা কি বলতে পারি? ভার্বের পাস্ট ফর্ম। এবং V3 আমরা কি বলি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তো আমরা এখানে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম প্লাস S/ES প্লাস অবজেক্ট। এই S/ES এর কনসেপ্টটা কি সেটা আমাদের জানতে হবে। এখানে বলা হচ্ছে যে আমরা সকলেই জানি যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন কি। তা আমি তোমাদের এখানে ছোট্ট করে একটু চার্ট করে বুঝিয়ে দিই। সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কি হবে? আই, সিঙ্গুলার। প্লুরাল কি হবে? উই। সেকেন্ড পারসন এখানে ইউ, ইউ দিয়ে তুমিও বোঝায়, ইউ দিয়ে তোমরাও বোঝায়।
এদিকে আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রাখতে পারি হি, শি, ইট, এগুলোকে এছাড়া আরো আছে। এখানে আমরা রাখতে পারি দে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। একটা জিনিস মনে রাখবে, আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে এই পৃথিবীতে যা যা আছে, যে কোনো ব্যক্তির নাম, যে কোনো বস্তুর নাম, সবকিছু থার্ড পার্সন। আমি শুধু এখানে তোমাকে প্রণাম দিয়ে বোঝালাম হি, শি, ইট। এখানে রাহুল, রোহিত, কেয়া, সীমা, যে কোনো নাম, যে কোনো ব্যক্তি বা বস্তুর নামকে আমরা থার্ড পার্সনের মধ্যে রাখতে পারি। এবং যদি সেটা প্লুরাল হয় সেটা থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল, এক বচন, বহু বচন। তো প্রশ্ন হচ্ছে যে এই এস অর ইয়েস এর গল্পটা এরকম যে কোনো সেন্টেন্সে, এবং সেন্টেন্সটা তোমাকে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে রিলেটেড হতে বা সাথে সম্পর্কিত থাকতে হবে। সেই সেন্টেন্সটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সের অন্তর্গত হয় এবং সেই সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে মেন ভার্বের সাথে এই এস বা ইএস যুক্ত হবে। কোন কোন ওয়ার্ডে এস হয়, কোন কোন ওয়ার্ডে ইএস যুক্ত হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল ডাজ, ডাজ এর সাথে ডু প্লাস ইএস, ডু প্লাস ইএস কি হলো? ডাজ। তাহলে এখানে আমরা দেখলাম কি ইএস যুক্ত হলো। আমি যদি বলি এখানে ওয়ার্কস, তাহলে ওয়ার্ক প্লাস এস, তাহলে কি হলো? ওয়ার্কস হলো। তাহলে সেই ক্ষেত্রে সেটা ডিপেন্ড করে, ওয়ার্ড টু ওয়ার্ড ডিপেন্ড করে। তো সাবজেক্ট যদি থার্ড পার্সন, কন্ডিশন কিন্তু একটাই, শর্ত একটাই, সিম্পল প্রেজেন্ট টেন্সের অন্তর্গত কোনো বাক্য, সেই বাক্যের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, একমাত্র সেই ক্ষেত্রেই সেই বাক্যের মেন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। আদারওয়াইজ ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, ইভেন থার্ড পার্সন প্লুরালও যদি হয় সাবজেক্ট, কোনো এস বা ইএস মেন ভার্বের সাথে বসবে না, যুক্ত হবে না। ক্লিয়ার? ওকে, চলো তাহলে আমরা এক্সাম্পল নিই। এখানে দেখো, দেখো এক্সাম্পলের মাধ্যমে আমি বুঝাই তোমাদের। আমি যদি বলি রিমা সিংস আ সং, আমি এক্সাম্পল খুব একটা বোম্বাস্টিক এক্সাম্পল বা একটা খুব কমপ্লিকেটেড বড় একটা বিরাট বড় অধিকার সেন্টেন্স আমি নিচ্ছি না। আমি ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে তোমাদের এক্সাম্পল বোঝাবো। তোমাদের গ্রামারটা এখন বোঝানোর কথা, পরবর্তীতে প্র্যাকটিসের ক্ষেত্রে তখন আমরা বিভিন্ন রকম কমপ্লিকেটেড সেন্টেন্সে প্র্যাকটিস করব। রিমা সিংস আ সং, আগে আমরা ক্লিয়ার করে নিই বিষয়টাকে। রিমা কি আমরা স্পষ্ট বলে, একটু আগে আমি বললাম যে থার্ড পার্সন ইজ, যে কোনো নাম, যে কোনো ব্যক্তির নাম, যে কোনো বস্তুর নাম, হোয়াট এভার ইট মে বি, সেটা আমরা যদি সিঙ্গুলার হয় সেটা অবশ্যই থার্ড পার্সন হবে। এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই তবে মেন ভার্বের সাথে কি যুক্ত হলো? এখানে দেখো এস। রিমা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিংস ভার্ব, মেন ভার্বের সাথে ভি1 প্লাস এখানে কি যুক্ত হয়েছে? এস, এ সং অবজেক্ট। আবার এখানে যদি আমি এটাকে বলে দিতাম রিমা and her friends go to school every day. রিমা এখানে শুধু আর সাবজেক্ট একা নেই, তার সাথে তার বান্ধবীরাও যুক্ত হয়েছে, একসাথে স্কুলে যায় প্রতিদিন। ঠিক আছে, হই হই করতে করতে, যেটা আমরা ছোটবেলায় দেখি, স্কুল লাইফ গুলোকে আমরা খুব মিস করি এখন দেখলে সেগুলো। যাকে তো রিমা অ্যান্ড হার ফ্রেন্ডস, তার মানে এই টোটালটাকে কিন্তু আমরা একটা সাবজেক্ট হিসেবে ট্রিট করছি। এখানে শুধু রিমাকে আমরা সাবজেক্ট হিসেবে ট্রিট করছি না, রিমার সাথে আমরা হার ফ্রেন্ডস, তার বান্ধবীদেরকেও বা বন্ধুদেরকেও আমরা একটা টোটাল সাবজেক্ট হিসেবে ট্রিট করছি। তো রিমা অ্যান্ড হার ফ্রেন্ডস, তাহলে এটা কি আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলো? অবশ্যই না। এটা থাকলো, এটা হয়ে গেল থার্ড পার্সন প্লুরাল নাম্বার। আর আমি কি বলেছি, থার্ড পার্সন যদি প্লুরাল নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে মেন ভার্বের সাথে কি আর এস বাই এস বসবে? নেভার, কখনোই না। দেখো এখানে কোনো এস বাই এস বসেনি, ভি1 জাস্ট বসে গেছে। টু স্কুল এভরিডে হচ্ছে।
ক্লিয়ার? কারণ এই পুরোটাকে আমি তখন একটা সাবজেক্ট হিসেবে ধরছি, তাহলে রিমা অ্যান্ড হার ফ্রেন্ডস একটা সাবজেক্টের সেট, তাহলে থার্ড পারসন প্লুরাল হয়ে গেল, রিমার সাথে তার বান্ধবীরা বা বন্ধুরাও যুক্ত হয়ে গেল। ওকে, ক্লিয়ার? আমি যদি বলি আমি এটা বলতে পারি দ্য সান, এই যে তোমাদের জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথের যে কনসেপ্ট আমি বললাম, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সান কি? দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইজেস হয়ে গেল, দেখো রাইজ না, এখানে কি হয়ে গেল V1 প্লাস এস। কেন এস যুক্ত হলো? এস বাই এস বলেছি আমি, কেন যুক্ত হলো? কারণ দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইন দ্য ইস্ট। এটা একটা জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথের কিন্তু এক্সাম্পল, যেটা কোনোদিনও পরিবর্তিত বা পরিবর্তন হওয়ার নয়, চলতেই থাকবে যুগ যুগান্তরে। নেক্সট আমরা আসবো নেগেটিভ স্ট্রাকচার, নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। দেখো স্ট্রাকচার নাম্বার 2, নেগেটিভ সেন্টেন্স। ভালো মতো দেখো, একটা কমন বিষয় তোমাকে বলে রাখি, কমন এরিয়া ইজ দ্যাট যে কোনো টেন্সের নেগেটিভ স্ট্রাকচারে কি, নেগেটিভ মানে একটা নট অ্যাড হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে নট অ্যাড করার ক্ষেত্রে নটটাকে আমরা কোথায় বসাবো, এটা নিয়ে একটা ছাত্রছাত্রীদের মধ্যে কনফিউশন তৈরি হয় কারোর কারোর। একটা জিনিস জেনে রাখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, পাস্ট ইনডিফিনিট হোক বা পাস্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট টেন্স হোক বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, সিমিলারলি ফিউচার টেন্সে নেগেটিভ সেন্টেন্স মানে অলওয়েজ নটটা কার পরে বসবে? হেল্পিং ভার্বের পরে বসবে। ওকে, কার পরে বসবে তাহলে? হেল্পিং ভার্ব, যেটাকে আমরা শর্টে কি লিখতে পারি? HVO লিখতে পারি, প্লাস নট, এই হবে স্ট্রাকচার। এটা কমন এরিয়া, যে কোনো টেন্সের ক্ষেত্রে এটা একটা কমন বিষয়বস্তু, যে হেল্পিং ভার্বের পরেই কিন্তু আমরা নটটাকে বসাবো। তো এই ক্ষেত্রে দেখো একটা মজার জিনিস রয়েছে, যেখানে হেল্পিং ভার্ব কি আমরা পেয়েছি, আমরা যে একটু আগে সিম্পল প্রেজেন্ট টেন্সের পজিটিভ স্ট্রাকচারটা করলাম, সেখানে কিন্তু আমরা মেন ভার্ব পেয়েছি V1, দ্যাট মিন্স আমরা বোঝাতে যাচ্ছি যে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা আমি বোঝালাম। কিন্তু আমরা সেখানে কিন্তু কোনো হেল্পিং ভার্বের কিছু পাইনি। তাহলে হেল্পিং ভার্বটা কোথায় আসবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ স্ট্রাকচারে গিয়ে পাবো, কারণ নেগেটিভ স্ট্রাকচারে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের নেগেটিভ সেন্টেন্সে একটা ডু বা ডাস বসানোর প্রয়োজন পড়বে। এগেইন ডু কার ক্ষেত্রে? যদি সেটা ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় সাবজেক্ট, সেক্ষেত্রে ডু, এবং যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সেই ক্ষেত্রে হবে ডাস। তাহলে এবার বুঝতে হবে যে আমরা, কারণ তুমি সরাসরি নট বসাতে পারো, আমরা কি বলবো যে আমি যদি বলি সে পরিশ্রম করে না, তাহলে আমরা কি বলবো? হি নট ওয়ার্কস হার্ড। সেন্টেন্স গ্রামাটিক্যালি রং, আমরা বলবো হি ডাজ নট ওয়ার্ক হার্ড বা হি ডাজেন্ট, যেটাকে আমরা কন্ট্রাক্টেড ফর্ম বা সংকুচিত ফর্ম বলছি বা অ্যাব্রিভিয়েশন, হি ডাজেন্ট ওয়ার্ক হার্ড বা হি ডাজ নট ওয়ার্ক হার্ড। তাহলে আমাদের ডু বা ডাজ বসানোর প্রয়োজন পড়ছে আফটার দ্য সাবজেক্ট এন্ড বিফোর দ্য নট। ক্লিয়ার? এই ডু বা ডাজ হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব।
আর হেল্পিং ভার্বের পরেই আমরা নটটাকে বসাবো, যেটা আমরা অলরেডি এখানে বলে দিয়েছি কমন এরিয়া হিসেবে। সেটা যে কোনো টেন্সের যে কোনো ভাগের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো তাহলে নেগেটিভ স্ট্রাকচার কি হবে? কিচ্ছু না, সিম্পল তোমার প্যাটার্নটা জাস্ট গদটাকে বোঝো। এতগুলো স্ট্রাকচার তোমাদের মুখস্থ গ্রামার করতে যাবে না, গ্রামার বুঝতে হবে আমাদেরকে, আমাদের লিঙ্ক গুলো বুঝতে হবে। দেখো প্যাটার্ন গুলো সেম। আমি এখন তোমাদের যে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা লেখাবো না, পুরোপুরি পজিটিভ স্ট্রাকচারটা কপি পেস্ট হবে, জাস্ট একটা নট অ্যাড হবে আফটার দ্য হেল্পিং ভার্ব, বেশিরভাগটাই পজিটিভের সাথে রিলেটেড। তুমি দেখো কপি পেস্ট বলবো না, অনেকটা রিলেটেড। সাবজেক্ট সেম, এটা থাকতেই হবে একটা সেন্টেন্সের শুরুতে, প্লাস ডু অবলিক ডাস, প্লাস নট, প্লাস V1, প্লাস অবজেক্ট। V1 মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম। অলরেডি আমি তোমাদের পজিটিভ স্ট্রাকচারে বিষয়টা বলে দিয়েছি। এবার দেখো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। তুমি যদি বলো হি ডাজ নট ওয়ার্ক হার্ড, হবে না কিন্তু, কারণ ডু, ডাজ, ডিড, দ্যাট মিন্স ডু ভার্ব। ডু ভার্বের পরে অলওয়েজ ভার্বের মেইন ফর্ম প্রেজেন্ট ফর্মে বসে, তার সাথে কিছু অ্যাড হয় না। তুমি যদি বলো হি ডাজ নট ওয়ার্ক হার্ড, গ্রামাটিক্যালি রং। তোমাকে বলতে হবে হি ডাজ নট ওয়ার্ক হার্ড, কারণ ডাজ অলরেডি এখানে তুমি বসে গেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস বাই এস। তাহলে মেন ভার্বের সাথে তোমার বসানোর কোনো প্রয়োজনীয়তাই নেই, কোনো প্রয়োজনীয়তা নেই, তাহলে কিন্তু গ্রামাটিক্যালি রং সেন্টেন্স হয়ে যাবে। ডোন্ট ডু দিস। তাহলে এবার দেখো সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাজ, এটা কি আমি বলেছি? হেল্পিং ভার্ব। আমি কি বলেছিলাম যে নট, নেগেটিভের নট কার পরে বসে? হেল্পিং ভার্বের পরে বসে। সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ স্ট্রাকচারে এসে আমরা হেল্পিং ভার্বটা পেলাম কি? ডু অথবা ডাজ। দেখো ডু বা ডাজ এর পরে নট বসে আছে। ক্লিয়ার? তাহলে আমি যদি একটা সেন্টেন্স লিখি এবার এক্সাম্পল হিসেবে, যেটা তোমাদের বললাম সেটাই আমি লিখি, সিম্পল একটা সেন্টেন্স। হি ডাজ নট ওয়ার্ক হার্ড। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই ডাজ মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। তারপরে দেখো হেল্পিং ভার্বের পরে বসে গেছে কি? নট। ওয়ার্ক হার্ড, দেখো মেন ভার্বের একদম যেটা পিওর ফর্ম সেটাই বসেছে, কোনো এস বাই এস অ্যাড হয়নি, কারণ অলরেডি এস বাই এস ডাজ নিয়ে বসে আছে। বলছে ভাই ওয়ার্ক, তোকে আমি ফ্রি করে দিলাম, মেন ভার্ব তোর সাথে কিছু তোকে বসাতে হবে না, আমি তোর বোঝাটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ডাজ নিয়ে নিয়েছে সেই বোঝাটা, সেই দায়িত্ব। ক্লিয়ার? কিন্তু এইখানে যদি আবার, তাহলে আমি বারবার মনে রাখবে কিন্তু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড যখন তুমি বসাবে সেই ক্ষেত্রে অলওয়েজ আমরা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম তো পাচ্ছি, প্রেজেন্ট ফর্মই বসবে। এবার এই ক্ষেত্রে যদি আমি ফোকাস করি তাহলে আমি বলবো যে ক্ষেত্রে কোনো এস বাই এস কিন্তু অ্যাড হবে না বিকজ অফ ডাজ। ঠিক আছে, ডাজের জন্য। আমি যদি বলি আবার ডে, দে প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, তারা মাঠে ক্রিকেট খেলে। তাহলে দেখো দে, দে আমরা বুঝতে পারছি না, এটা থার্ড পারসন, দে থার্ড পারসন, কিন্তু প্র্যাকটিস দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। আর কন্ডিশন কি আমাদের? সাবজেক্টকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই হতে হবে, তবেই মেন ভার্বের সাথে বা কোনো ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে দে প্লে ফুটবল, দেখো কোনো এস বাই এস যুক্ত হয়নি, বিকজ সরি, এটা নেগেটিভে আমি লিখাচ্ছি, extremely sorry, they do not play cricket in the field. extremely sorry, এটা আমি পজিটিভ স্ট্রাকচারের এক্সাম্পল দিয়েছিলাম। ওকে, তো দে ডু নট প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, দেখো দে ডু বসিয়েছি, নো ডাজ। কেন ডাজ হবে? কারণ থার্ড পারসন প্লুরাল নাম্বার, সাবজেক্ট। তারপরে দেখো হেল্পিং ভার্ব, এই যে তারপরে জাস্ট বসে গেছে নট, তাহলে হেল্পিং ভার্ব প্লাস নট যে স্ট্রাকচারটা বলেছি সেটা এখানে ফলো করা হলো।
ওকে, ক্লিয়ার? এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা ডোন্টও লিখতে পারি। এগুলোকে আমরা কি বলি? কন্ট্রাক্টেড ফর্ম, বা আমরা এগুলোকে অ্যাব্রিভিয়েশনও বলে থাকি। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম। এবার আমরা যাব ইন্টারোগেটিভ পজিটিভ, প্রশ্নমূলক প্রশ্নসূচক বাক্য। স্ট্রাকচার নাম্বার 3, নেক্সট। স্ট্রাকচার নাম্বার 3, ইন্টারোগেটিভ পজিটিভ। ওকে, ইন্টারোগেটিভ পজিটিভ, অর্থাৎ ইন্টারোগেটিভ মিন্স আমাদের এখানে প্রশ্নের খেলা আসবে। ওকে, এখানে দেখো, এখানে যে স্ট্রাকচারটা হবে, অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সকে আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করব, জাস্ট তার হেল্পিং ভার্বের প্লেসটা চেঞ্জ হবে, স্থান পরিবর্তন হবে। কারণ তুমি যখন কাউকে প্রশ্ন করবে যে তুমি কি মাঠে ক্রিকেট খেলো, তুমি কি মাঠে ফুটবল খেলো, তুমি কি বলবে ইউ ডু প্লে ফুটবল বা ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, নাকি তুমি বলবে ডু ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, ডাজ হি প্লে ভেরি ওয়েল? তাহলে তোমাকে যদি কোয়েশ্চেনের বা প্রশ্নের সেন্সটাকে তৈরি করতে হয়, হেল্পিং ভার্বটাকে একটু করে তুমি সাবজেক্টের আগে নিয়ে এসে বসিয়ে দাও, তাহলে হয়ে গেল সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। বা ইন্টারোগেটিভের দুটো ভাগ রয়েছে, ইন্টারোগেটিভ পজিটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ। স্ট্রাকচার নাম্বার 3 আমরা ডিল করছি ইন্টারোগেটিভ পজিটিভকে নিয়ে, স্ট্রাকচার নাম্বার 4 আমরা ডিল করব ইন্টারোগেটিভ নেগেটিভকে নিয়ে। তাহলে ইন্টারোগেটিভ পজিটিভের ক্ষেত্রে কি আমাদের মেন কনসেপ্ট, যে জাস্ট চেঞ্জ দ্য প্লেস অফ দ্য হেল্পিং ভার্ব, পুট ইট ইন ফ্রন্ট অফ দ্য সাবজেক্ট, পুট ইট বিফোর দ্য সাবজেক্ট, সাবজেক্টের আগে বসিয়ে দাও হেল্পিং ভার্বকে নিয়ে এসে, যে কোনো টেন্সে, যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে। আমি শুধু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বলছি তা নয়, তুমি পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস যে কোনো ক্ষেত্রে তোমাকে হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে এসে বসিয়ে দাও, হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হেল্পিং ভার্বটা সাবজেক্টের পরে নিয়ে গিয়ে বসিয়ে দাও, হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভের মধ্যে এবার অ্যাফার্মেটিভ আর নেগেটিভ আছে। ক্লিয়ার? দেখো এবার স্ট্রাকচার দেখো, ইন্টারোগেটিভ পজিটিভ, আমাদের এখানে হেল্পিং বাঁচা, হেল্পিং ভার্ব অলরেডি আমরা পেয়ে গেছি, ডু ডাস। নেগেটিভ সেন্টেন্সে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্বকে পেয়ে গেছি। ওকে, তাহলে সেই ডু ডাস কে আমরা সামনে বসালাম, ডু অবলিক ডাস প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অবশ্যই কোশ্চেন মার্ক। ক্লিয়ার? তাহলে দেখো ডু আর ডাজ এর প্লেসটা কোথায় এলো? সাবজেক্টের আগে, দ্যাট মিন্স বিফোর দ্য সাবজেক্ট বা সাবজেক্টের পূর্বে বা আগেও লিখতে পারো, সেটা তোমাদের ফ্লেক্সিবিলিটি, তোমাদের সুবিধা মতন লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো ডু ডাস প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, সাবজেক্টের আগে বসলো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এর যদি আমরা একটা এক্সাম্পল নিই, একটা ক্লিয়ার যদি এক্সাম্পল আমরা দিই এখানে, দেখো ডু ইউ লাভ টু ইট সুইটস?
সুইট। তুমি কি মিষ্টি খেতে ভালোবাসো? ডু কেন হলো? এগেইন ইউ, সেকেন্ড পারসন, কোনোভাবে ডাজ হবে না। সাবজেক্ট কি এখানে? সেকেন্ড পারসন। তাহলে ডু ইউ লাভ টু ইট, লাভ টু ইট সুইট। তুমি কি মিষ্টি খেতে ভালোবাসো? আমি যদি এখানে বলি, আমি একদম সিম্পল এক্সাম্পল নিচ্ছি, সিম্পল এক্সাম্পল, সিম্পল সেন্টেন্সে এখানে যদি বলি ডাজ রোহিত does Rohit go to school on time? রোহিত কি প্রতিদিন, রোহিত কি সময় মতন স্কুলে যায়? ঠিক সময় বা সঠিক সময়ে স্কুলে যায়? তাহলে রোহিত ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ রোহিত আই উই ইউ কোনোটার মধ্যেই পড়ে না। থার্ড পারসন আমি বলেছিলাম যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম, একা আছে রোহিত, ওই জন্য আমি এখানে বসালাম কি ডাস। আর ডাস বসলে মানে এখানে গোজ হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, আমি নেগেটিভ সেটা ক্লিয়ার করে দিয়েছি। ডু ডিড ডাস, ডু ভার্বের পরে মেন ভার্বের পিওর ফর্মটাই বসবে। এখানে দেখো গো বসেছে, নট গোজ। গোজ বসালে তো সেন্টেন্স রং। ওকে, ডাজ রোহিত গো টু স্কুল অন টাইম? ক্লিয়ার? বিকজ অফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার জন্য। ওকে, এবার আমরা আসি স্ট্রাকচার নাম্বার 4, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। দেখো একটা বিষয় তোমাদের বলি, এটা তো আমাদের টেন্সের কোর এরিয়া। আমি এরপরে আলাদা একটা ক্লাস নেব পরবর্তীতে, যেখানে আমরা টেন্সের অ্যাপ্লিকেশনস গুলো আমরা প্রত্যহ বা দৈনন্দিন জীবনে বিভিন্ন শ্যাল উইল বা ডু ডাজ বিভিন্ন বিষয়কে নিয়ে আমি সে যে কোনো প্রত্যেকটি টেন্সের, ধরো সিম্পল প্রেজেন্ট বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো, প্রেজেন্ট পারফেক্ট বলো, আমি হেল্পিং ভার্ব বা বিভিন্ন সেন্স গুলোকে তুলে যে অ্যাপ্লাইড পার্ট গুলো রয়েছে, আমরা যেগুলো অ্যাপ্লিকেশনস অফ টেন্স আমরা দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, আমরা সেগুলোকে বিভিন্ন সেন্সে বিভিন্ন ক্ষেত্রে সেই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়েও কিন্তু আমরা আলাদা করে একটা ক্লাস তৈরি করব বা ক্লাস আমি তোমাদেরকে পড়াবো। আগে আমরা এই কোর পার্ট যেগুলো মেইন এরিয়াস সেগুলোকে আমরা কভার করে নিই। ওকে, দেখো স্ট্রাকচার নাম্বার 4, এটা আমরা করব, মুছে দিই, কাজ হয়ে গেছে। ইন্টারোগেটিভ নেগেটিভ। এবার দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে আমরা কিছুই না, আবার সে একটা নটের খেলা। ওকে, কিন্তু এই ইন্টারোগেটিভ নেগেটিভকে আমরা না দুই রকম ভাবে করতে পারি, দুই রকম ভাবে আমরা করতে পারি ইন্টারোগেটিভ নেগেটিভকে। কি কি ভাবে? দেখো ইন্টারোগেটিভ নেগেটিভকে আমরা এইভাবে লিখতে পারি। প্রথমটা আমি বলি ডু অবলিক ডাজ, ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এইটা একটা স্ট্রাকচার ইন্টারোগেটিভ নেগেটিভের। অর আমরা লিখতে পারি কন্ট্রাক্টেড ফর্মে বা অ্যাব্রিভিয়েশনে ডোন্ট অবলিক ডাজন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। ওকে, কোশ্চেন মার্কটা খেয়াল রাখতে হবে। তাহলে এবার দেখো আমরা দুই রকম ভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সকে লিখলাম, একটা ডু ডাজ
সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক, আর একটা ডু ডোন্ট অবলিক ডাজন্ট, দ্যাট মিন্স অ্যাব্রিভিয়েশন ইউজ করে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এখানে সেকেন্ড যেটা অর দিয়ে আমি লিখলাম সেখানে আমাদের নট বসানোর প্রয়োজনীয়তা নেই, কারণ আমরা অলরেডি অ্যাব্রিভিয়েশনের মধ্যে ডু নট, ডোন্ট, ডাজ নট, ডাজন্ট কে নিয়ে নিয়েছি, অতএব কোনো প্রয়োজনীয়তা নেই পরে নট বসানোর। ওকে, কিন্তু দেখো আমি পার্সোনালি বলবো যে আমরা যদি সেকেন্ড স্ট্রাকচারটা ফলো করি না, সেটা যখন আমরা যদি বলবো বা লিখবো সেটা বেশি অ্যাট্রাকটিভ বা বেশি স্মার্ট লাগে শুনতে। দুটোই গ্রামাটিক্যালি কারেক্ট, কোনোটাই ভুল নয়, কিন্তু তুমি যদি বলো না একটা যে ফর এক্সাম্পল ডু ইউ ডু ইউ নট ডু ইউ নট বিহেভ ইউর ডু ইউ নট বিহেভ উইথ ইউর প্যারেন্টস প্রপারলি, এটা ভালো লাগছে না ডোন্ট ইউ বিহেভ উইথ ইউর প্যারেন্টস প্রপারলি, কোনটা ভালো লাগছে তোমরাই বলো। আমরা তো মনে হয় যে অ্যাব্রিভিয়েশন বা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে যেটা আমরা লিখছি ইন্টারোগেটিভ নেগেটিভে, সেটাই বেশি ক্যাচি মনে হচ্ছে, একটু অ্যাট্রাকটিভ এবং স্মার্ট মনে হচ্ছে। ডোন্ট ইউ প্লে ফুটবল, ডু ইউ নট প্লে ফুটবল, ডু ইউ নট বিহেভ উইথ ইউর প্যারেন্টস প্রপারলি, ডোন্ট ইউ বিহেভ উইথ ইউর প্যারেন্টস প্রপারলি। দেখো অ্যাব্রিভিয়েশনটা অলওয়েজ ইট ইজ শর্ট অ্যান্ড স্মার্ট। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে দুরকম ভাবে তোমরা লিখতে পারো, আমি দুরকমের এক্সাম্পল লিখে দিচ্ছি। দেখো ডু ইউ নট প্লে উইথ ইউর ফ্রেন্ডস, আমি এটাকে আবার লিখতে পারি ডোন্ট ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, ডু ইউ নট প্লে উইথ ইউর ফ্রেন্ডস, ডু ইউ নট প্লে উইথ ইউর ফ্রেন্ডস, ডোন্ট ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস। তোমরা এখানে বলবে যে স্যার ইন্টারোগেটিভ নেগেটিভটা হেল্পিং ভার্বের পরে তো নটটাকে বসালাম না উপরেরটা, কিন্তু এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, তো হেল্পিং ভার্বটাকে নিয়ে চলে আসছে সাবজেক্টে লাগে। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের একটা সেন্স তৈরি করার জন্য তো হবেই না, তো সেই ক্ষেত্রে কিন্তু আবার সেই ফর্মুলা তুমি যদি মেলাতে চাও যে হেল্পিং ভার্বের পরে তো নট বসলো না স্যার, তাহলে সেটা কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমাকে হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে এসে বসাতেই হবে। এখানে আমি অ্যাব্রিভিয়েশন ইউজ করলাম, এখানে একবারই হয়ে গেল। সিমিলারলি আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে করতে পারি, ডাজন্ট রাম go to your office, doesn't Ram go to your office, আমি বলতে পারি does Ram not go to your office, রাম কি তোমার অফিসে যায় না। ওকে, দুরকম ভাবে লিখতে পারি, রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ, ক্লিয়ার। চলো নেক্সট এবার আমরা এসে স্ট্রাকচার নাম্বার 5। স্ট্রাকচার নাম্বার 5 কিচ্ছু নেই, বিলিভ মি, স্ট্রাকচার নাম্বার 5 শুধু কপি পেস্টের খেলা। কিরকম? WH ওয়ার্ড কোনগুলো আমরা জানি, why, who, where, which, what, how, এটসেট্রা এটসেট্রা। তো এখানে শুধু আমাদের WH পজিটিভের ক্ষেত্রে WH ওয়ার্ড এই কথাটাকে লিখতে হবে। WH পজিটিভের ক্ষেত্রে WH ওয়ার্ড প্লাস ইন্টারোগেটিভ পজিটিভ একটা কপি পেস্ট হয়ে এসে বসবে, যেটা স্ট্রাকচার লিখিয়েছি বা একটু আগে তোমাদের করালাম। আর WH নেগেটিভের ক্ষেত্রে WH ওয়ার্ড প্লাস ইন্টারোগেটিভ নেগেটিভের যে স্ট্রাকচারটা লিখেছিলাম সেটা কপি পেস্ট হয়ে বসবে। দেখো তোমরা মিলিয়ে দেখবে ঠিক সেটাই হচ্ছে, একদম ইজি। এবার আমরা যাব স্ট্রাকচার নাম্বার 5।
WH পজিটিভ। দেখো আমি তোমাদের এখন অ্যাকচুয়ালি তো এত তো আর লেখা সম্ভব না, ওয়াই হোয়াট ওয়্যার এইভাবে তারপরে প্লাস WH ওয়ার্ড দিয়ে সেটাকে এক্সপ্রেস করে দিচ্ছি। WH ওয়ার্ড আমরা আবার সবাই জানি, আমি আবারও বলছি, হু, হোয়াট, ওয়্যার, হাউ, হু, হোয়াট, ওয়্যার, হাউ, ওয়েন, এটসেট্রা আরো রয়েছে, এগুলো সবই WH ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা ফেলতে পারি, এগুলো সবগুলোকেই। দেখো স্ট্রাকচার তাহলে কি হবে, প্রথমেই বসবে WH ওয়ার্ড প্লাস, এবার যেহেতু পজিটিভ আমি ইন্টারোগেটিভ পজিটিভের যে স্ট্রাকচারটা লিখেছিলাম সেটাকে কপি পেস্ট করবো। এবার WH ওয়ার্ড প্লাস ডু অবলিক ডাস প্লাস সাবজেক্টটা শর্টে লিখলাম, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। WH ওয়ার্ড প্লাস ডু অবলিক ডাস প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, অবজেক্ট আমি শর্টে লিখেছি বুঝতে পারবে আশা করি, অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। দেখো এইটুকু জায়গাটা লক্ষ্য করো, এইটুকু জায়গাটা পুরো ইন্টারোগেটিভ পজিটিভ স্ট্রাকচার, যেটা আমরা একটু আগে করলাম তাই না? তাহলে এই জিনিসগুলোকে এইভাবে লিংক করতে হবে যে আমি WH ওয়ার্ডের পর আমি অত আমি বিষয়ে যাব না, যে ভাবতেই যাব না, আমি WH ওয়ার্ড প্লাস ইন্টারোগেটিভ পজিটিভ যেটা আমার করা আছে স্ট্রাকচার নাম্বার 3 তে, ওটাকে আমি ওই 3 থার্ড স্ট্রাকচারকে এনে বসিয়ে দেবো এখানে, হয়ে গেল WH ওয়ার্ড পজিটিভ, WH পজিটিভ। এক্সাম্পল কি দিতে পারি, why does he miss his English class very often? সে সে এত ঘন ঘন কেন তার ইংলিশ ক্লাস মিস করে? ওয়াই, WH ওয়ার্ডের একটা পার্ট, ডাস কেন বসলো, এগেইন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ড্যাশ, ওই জন্য ডাস বসলো হেল্পিং ভার্ব, মিস হিজ ইংলিশ ক্লাস ভেরি অফেন। ক্লিয়ার? আমি এটা বলতে পারি, ওয়াই ডু ইউ ওয়াই ডু ইউ ওয়াই ডু ইউ কলকাতা রেগুলারলি, তুমি কলকাতায় এত কেন যাও রেগুলারলি, ওয়াই ডু ইউ কলকাতা। ফর এক্সাম্পল কারো মনে কিউরিয়াসিটি হয়েছে যে সে কলকাতা মাঝে মাঝে যাচ্ছে, জিজ্ঞাসা করতেই পারে যে ওয়াই ডু ইউ গো টু কলকাতা, ওয়াই ডু ইউ গো টু কলকাতা রেগুলারলি, ওকে, বা ওয়াই ডু ইউ মিসবিহেভ উইথ এল্ডারলি পারসন, ওকে। তো এই ধরনের যে কোয়েশ্চেন্স গুলো আমরা দেখো সাবজেক্ট অনুসারে ডু ডাজ বসাচ্ছি, বাদ বাকি ইন্টারোগেটিভ পজিটিভ স্ট্রাকচারটা ফলো হয়ে যাচ্ছে, ওকে। নেক্সট এবার আসবো আমরা স্ট্রাকচার নাম্বার 6, লাস্ট স্ট্রাকচার সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন WH নেগেটিভ। স্ট্রাকচার নাম্বার 6, আমি বলেছিলাম যে এক একটা টেন্সের আন্ডারে আমরা এক একটা টেন্সে এক একটা ক্যাটাগরির আন্ডারে আমরা 6খানা করে স্ট্রাকচার পাবো। ইন্টারোগেটিভ নেগেটিভ, দেখো এগেইন
WH ওয়ার্ড, তারপরে অ্যাজ ইউজুয়াল আমি কি বলেছিলাম ইন্টারোগেটিভ WH সরি WH নেগেটিভ, এক্সট্রিমলি সরি, WH নেগেটিভ। ওকে, তাহলে দেখো আমি কি বলেছিলাম যে WH নেগেটিভের ক্ষেত্রে আমরা WH ওয়ার্ড কথাটি লেখার পরে সরাসরি ইন্টারোগেটিভ নেগেটিভের যে স্ট্রাকচার নাম্বার 4 এ যে আমি স্ট্রাকচারটা লিখেছিলাম ওটাকে কপি পেস্ট করে বসিয়ে দেবো। ঠিক তাই হবে। দেখো আমরা ইন্টারোগেটিভ পজিটিভটা বসিয়েছিলাম WH পজিটিভের মধ্যে, আমরা ইন্টারোগেটিভ নেগেটিভটা বসাবো WH নেগেটিভের ক্ষেত্রে। WH ওয়ার্ড প্লাস দুই রকম ভাবে লেখা যায়, ডু অবলিক ডাস প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। একবার চেক করে নিই, WH ওয়ার্ড ডু অবলিক ডাস প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। অর আমি কি লিখতে পারি, WH ওয়ার্ড প্লাস ডোন্ট অবলিক ডাজন্ট প্লাস সাবজেক্ট, আমি সাবজেক্টটাকে শর্ট ফর্মে লিখছি, কেমন, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখো WH ওয়ার্ড প্লাস ডোন্ট অবলিক ডাজন্ট, এটা হচ্ছে আমরা অ্যাব্রিভিয়েশন বা কন্ট্রাক্টেড ফর্ম। ওকে, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। নট নেই, কারণ নট আমি যেটা আগেই বলেছি আমি ইন্টারোগেটিভ নেগেটিভ সময় এখানে অলরেডি নট বললো যে ভাই নট তুই আমার সাথে চলে আয়, একসাথেই আমরা বসি। ওকে, এই জন্য ডোন্ট ডাজন্ট, ডু নট ডাজ নট, ক্লিয়ার, তাহলে অ্যাব্রিভিয়েশন। ওকে, বলো যে ভাই আমরা একসাথে বসে পিকনিক করি। ওকে, পিকনিকের সিজন, শীতের সময় একসাথেই বসি আমরা। ওকে, তো দেখো তাই হয়েছে এখানে, ওই জন্য নটটাকে আমি এখান থেকে, আর নটটাকে এখানে আমরা দেখতে পাচ্ছি না। ক্লিয়ার, দেখো এবার যদি এক্সাম্পল নিই, আমি বলতে পারি ওয়াই doesn't he help poor people? সে কেন গরিব মানুষদেরকে সাহায্য করে না, আর সাহায্য করা উচিত। ওকে, why doesn't he help poor people? এই যে কোশ্চেনটার মধ্যে না ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স দেখাটা খুব ভালো মতন, একটা উচিতার্থে দ্যাট মিন্স শুড এই সেন্স আছে যে কেন সে গরিব মানুষদেরকে সাহায্য করে না, তার হেল্প তার মানে কি তার সাহায্য করা উচিত, আমাদের সকলেরই সাহায্য করা উচিত। ঠিক আছে, তো why doesn't he help poor people? আবার এটাকে আমি লিখতে পারি, যদি আমি অ্যাব্রিভিয়েশন ছাড়া লিখতাম কি লিখতে পারতাম, why does he not help poor people? তখন আমি লিখতে পারতাম এভাবে, why does he not help poor people? তাহলে দেখো আমার শুনতে কিন্তু বেশি ভালো লাগছে এটাকে, why doesn't he help poor people, why does he not help, why does he not help poor people, একই ব্যাপার, কোনো গ্রামাটিক্যালি কিন্তু কোনো এখানে রং নেই দুটো সেন্টেন্সের মধ্যে, কিন্তু আমার এই যে বললাম একটা শোনার ব্যাপার থাকে, একটা লেখার একটা অ্যাট্রাকটিভ লেখার ব্যাপার থাকে, সেই জন্য আমি আই অলওয়েজ প্রেফার দ্য কন্ট্রাক্টেড অর অ্যাব্রিভিয়েশন ফর্ম। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে যে সমস্ত মেইন স্ট্রাকচারস গুলো ছিল সেগুলো আমি আজকে সবই আলোচনা করে দিলাম। সিম্পল প্রেজেন্ট টেন্সের কনসেপ্ট আমি আলোচনা করলাম, কোন কোন সেন্সে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স কে প্রয়োগ করতে পারি সেগুলো আমি আলোচনা করে দিয়েছি। এবং আমি যেটা বললাম আমি আবার বলে রাখি যে টেন্সের যে বিভিন্ন অ্যাপ্লিকেশনস গুলো আছে, যে ব্যবহারগুলো আমরা দৈনন্দিন জীবনে করতে পারি সঠিকভাবে, যাতে আমরা গ্রামারটা আরো প্রয়োগ করতে পারি আমাদের বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে, আমরা সেই নিয়েও কিন্তু একটা আলাদা করে ক্লাস করব। ঠিক আছে, ওকে,
তো ধন্যবাদ ক্লাস শোনার জন্য, এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস, এবং অবভিয়াসলি প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার বিদ্যার্থী ইউটিউব চ্যানেল। নমস্কার।